ওকে, ধন্যবাদ। তাহলে জাস্ট এখানে সিভি ভ্যালুটা হলেই হবে। আচ্ছা, এটা নিশ্চয়ই মনে আছে আনসিস্টেমেটিক রিস্ক আর সিস্টেমেটিক রিস্কের ডেফিনেশন। ওইটার আলোকে এটা বের করতে হবে। দেখেন, রিস্ক দ্যাট অ্যারাইজেস ফ্রম হাই লেভেল ইকোনমিক সাইকেলস এন্ড পলিটিক্যাল এনভায়রনমেন্টস ইজ রেফার্ড টু অ্যাজ। এটা আসলে কোন রিস্কের ফ্যাক্টর, কোন ধরনের রিস্কের ফ্যাক্টর? ইকোনমিক হাই লেভেল ইকোনমিক মানে ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর যেটা, আর হচ্ছে পলিটিক্যাল এনভায়রনমেন্ট সিস্টেমেটিক। দ্যাট মিনস এককভাবে কেউ এগুলো ডমিনেট করার ক্ষমতা রাখে না। কোনো একক কোনো ইন্ডাস্ট্রি, একক কোনো ফ্যাক্টরি, একক কোনো কোম্পানির পক্ষে এগুলো নিয়ন্ত্রণযোগ্য না, ম্যাক্রো লেভেলের। So these are the systematic risks, and systematic risk এর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? Undiversifiable. Non-diversifiable. Non-diversifiable. Exactly, it cannot be diversifiable. তার অপোজিটটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক, যেটা কিনা ডাইভার্সিফায়েবল অলসো। এবং এগুলোর ফ্যাক্টর সাধারণত ইন্টারনাল, ইন্ডাস্ট্রির নিজস্ব বিষয়, লাইক ইন্টারনাল অপারেশনস। আচ্ছা, এটা ছোট্ট একটা ম্যাথ ফর্মুলা মাথায় থাকলে এটা পারবেন, অবশ্যই মনে আছে। ইউজিং দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, the required rate of return for a firm with a beta of 1.25 when the market return is 14% and the risk-free rate is 6%. আচ্ছা, তার আগে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে মানে ক্যাপএম মডেল দিয়ে আমরা ইউজুয়াল যেটা একদম জেনারেল যে ফর্মুলাটা, এটা দিয়ে আমরা কি বের করতে পারি? যে ভ্যালুটা বের হয়, এটা আসলে কি বা উদ্দেশ্যটা কি? কমন স্টকের প্রাইস, কমন স্টকের প্রাইস বা অপরচুনিটি কস্ট বললে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়। অপরচুনিটি কস্ট বা কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। তো যেটা ইকুইটি হোল্ডারের জন্য মানে ইকুইটি ইস্যুয়ারের জন্য যেটা কস্ট, আবার সেটার অপোজিটে আরেকটা এন্টিটি আছে, সেটা কি? ইনভেস্টর। এক্স্যাক্টলি, তার জন্য হচ্ছে রেট অফ রিটার্ন। এক্স্যাক্টলি, রেট অফ রিটার্ন, রাইট। সো তাহলে ক্যালকুলেশনটা একটু করে ফেলেন, 30 সেকেন্ড সময়। এটা এই ম্যাথের জন্য 30 সেকেন্ডের বেশি নেওয়া যাবে না। যদি ফর্মুলাটা পরে লিখে দিচ্ছি। ক্যালকুলেটর করি। 15.6 আছে, 15.60 আছে। 15.60 আছে, থাক, সমস্যা নাই। 7.12 ভাই। 7.12, ওকে। ওকে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল। তাহলে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, কার কত হয়েছে? 16% এ 16 সবারই 16। ওকে, 16 আসছে ভাই। আচ্ছা, সবার 16 হওয়া মানে এটা হয়ে গেছে। জাস্ট আমি ফর্মুলাটা একটু রিকল করার জন্য, অনেকে এত অ্যাবসেন্ট ছিল গত ক্লাসে, তাদের জন্য লিখতেছি। রেট অফ রিটার্ন, এটা আসলে ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে রেট অফ রিটার্ন। এটার আবার অনেক সময় এটা ল্যাঙ্গুয়েজটা অন্যরকম পাবেন কোনো কোনো ক্ষেত্রে। কস্ট অফ ইকুইটি, সবচেয়ে ভালো বলা কস্ট অফ কমন স্টক। হ্যাঁ, ইকুইটি ব্যাপারটা তো অনেক বড়, অনেক কিছুই আছে ইকুইটির মধ্যে, বাট এটা এক্স্যাক্টলি যেটা হয় কস্ট অফ কমন স্টক। আর যেটা ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে
required rate of return, যেটা ফর্মুলা হচ্ছে R equals to RF plus beta value into RM minus RF. That means RF টা হচ্ছে risk free rate, risk free, যেটা like US Treasury bill, Treasury bond, যেটা সাধারণত গভর্নমেন্ট ব্যাকড সভরেন আইটেম, সো এটার কোনো রিস্ক নাই, সো এটাকে বেস ধরা হয় আসলে রিস্ক ফ্রি। আচ্ছা, রিস্ক ফ্রির উপরে যেটা থাকে এটাকে প্রিমিয়াম, এইটা হচ্ছে প্রিমিয়াম মার্কেট, অর্থাৎ সিমিলার পোর্টফোলিওর মার্কেটের রিটার্ন আসলে এই ধরনের RM, যেটা কিনা 14% এর মতো, মাইনাস রিস্ক ফ্রি রেট ইনটু বিটা ভ্যালু। দিস ইজ দ্য ফর্মুলা। So 16 is the right answer. এরকম অঙ্ক থাকবে তো না? Definitely, এগুলো না থাকলে আর পাস করবো কিভাবে? So what is the required rate of return? What is the required rate of return for a stock with a beta of 1.3 when the risk-free rate is 5% and the market rate of return is 11%? Similar 12.8 আসছে ভাই, same প্রশ্ন। রুবাইদ ভাই কত বললেন? 12.8 আসছে আমার। 12.8. Yes, that should be. Just একটু সংক্ষেপে দেখাই দিই। Risk-free rate R equals to risk-free rate is 0.5 plus beta value 1.3 into market return 11 minus 5. এই দিলে যা হয় এটা 12.8 হবে। দুটো একই জিনিস ছিল আর কি। এটা খুব সুন্দর, খুবই ইম্পর্টেন্ট, এই লং টার্ম ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড। আচ্ছা, প্রশ্নের লাস্ট লাইনটা সবার আগে দেখতে হবে। What is the weight of the company's bond? What is the weight of the company's bond in regard to the weighted average cost of capital? এটার মিনিংটা কি আসলে? প্রশ্নের ডিমান্ডটা কি চাচ্ছে? Weight of the company's bond. মুজাহির ভাই বলেন, প্রশ্নের ডিমান্ডটা কি আসলে? ওটির এভারেজ ক্যালকুলেট করলে তার বন্ডের প্রাইস কত হয়? বন্ডের প্রাইস, কস্ট অফ বন্ড আসলে কত? কস্ট অফ of ওয়েটেড bond এভারেজ কত? মেথডে কস্ট অফ বন্ডটা কত হবে এটাই চাই। বন্ডের প্রাইস অন্য জিনিস, প্রাইস না। কস্ট অফ না না বন্ড না, আমি ওটাই মিন করছি। আচ্ছা, ঠিক আছে। মূল জিনিসটা হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। হ্যাঁ, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করতে গেলে আমাদের ক্যাপিটালের যে আইটেম গুলো আছে, আইটেমের ওয়েটেজটা বের করতে হয় ফার্স্ট স্টেপে। হ্যাঁ, লাইক বন্ড, প্রেফার্ড স্টক থাকতে পারে, কমন স্টক থাকতে পারে, বেসিক্যালি তিনটা জিনিস। তো বন্ডের ওয়েটটা কত? ইট মে বি 40%, এটা হইতে পারে 10%, এটা হইতে পারে 50%, এরকম একটা স্ট্রাকচার থাকে। দিস ইজ কল্ড, এই যে ওয়েটেজটা, এটার একটা নাম আছে ক্যাপিটাল স্ট্রাকচারটা, ওয়েটেজ অফ ক্যাপিটাল স্ট্রাকচার বা ক্যাপিটাল স্ট্রাকচার। সো ক্যাপিটাল স্ট্রাকচার না জানলে বা না বের করলে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল পর্যন্ত যাইতে পারবো না। সো এখানে কিছু রিলেভেন্ট ইনফরমেশন আছে যেখান থেকে আমার বন্ডের ওয়েটেজটা বের করা সম্ভব। সো আগে সবসময় আমি বলি যে প্রশ্নের লাস্ট লাইনটা আগে পড়বেন, তাহলে ওইটুকু ইনফরমেশন মাথায় নিয়ে আমি আগাবো। পুরো কোশ্চেন অনেক সময় আমি নাও পড়তে পারি, টু সেভ আওয়ার টাইম। সো চার্লট ডাইকাস ক্যাপিটাল স্ট্রাকচার ইনক্লুডস বন্ড অ্যান্ড কমন স্টক। দ্যাট মিনস তার বন্ডও আছে, কমন স্টকও আছে। আর প্রশ্নের ডিমান্ড যেহেতু ছিল বন্ড নিয়ে, সো দ্য কোম্পানি ইস্যুড $1 lakh of 6% 20-year term bonds at 98. The current market price for this bond 102.
আর এই যে আমি রেড করে রাখছি এগুলো আসলে অল অ্যাবাউট ক্যাপিটাল কমন স্টক। সো আমার তো কমন স্টক নিয়ে চিন্তা করার টাইম নেই, সো এগুলো আমি পড়বই না। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে কোম্পানিজ ইফেক্টিভ ট্যাক্স রেট ইজ 40%। আচ্ছা, আমার ডিমান্ড ছিল শুধুমাত্র ওয়েটেজ অফ বন্ড, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল পর্যন্ত যেহেতু যেতে হবে না, সো ট্যাক্স রেটটারও কোনো ভ্যালু এখানে নাই, এটার কোনো অ্যাপ্লিকেশন হবে না। আচ্ছা, তাহলে শুধুমাত্র এইটুকুই, প্রথম দুই লাইন দিয়ে আমি আমার প্রশ্নের ডিমান্ডটা ফুলফিল করতে পারি। তাহলে আমরা শুরু করবো কিভাবে? আচ্ছা, the weight of the what is the weight of the company's bond? আচ্ছা সরি, এটাও লাগবে সম্ভবত, কমন স্টকটাও লাগবে, কমন স্টকের ভ্যালুটা লাগবে আমার টোটাল বর্তমান আমার বাজার মনে হয় মূল্য। জিতু ভাই অ্যান্সারটা ডি হবে, বুঝছেন? তিনটেই লাগবে না? না, তিনটাই D লাগবে না, হবে। শুধু ক্যাপিটাল স্ট্রাকচার, দ্যাট মিন্স এখানে আপনার ডেট, বন্ডটা হলো ডেট আইটেম, ডেট প্লাস ক্যাপিটাল, এই দুইটা মিলে আসলে বর্তমান ভ্যালু কত এটা লাগবে। এটার পরে আমি পার্সেন্টেজ বলবো, টোটালটা না জানলে হবে না, টোটাল ক্যাপিটাল কত। তাহলে তো ওয়েটেজ এর মিনিং থাকে না। দুটাই লাগবে, এটাও করতে হবে। The company has 1000 share of 25 per common stock, that means face value ছিল 25, currently the market price of the stock is $70. The expected after tax market return on the Charles common equity is 20%. এই 20% এর অ্যাপ্লিকেশনটা নাই, যেহেতু আমি ওয়েটেড বের করব না, সো তাহলে আমরা একটা একটা করে বের করি। ইকুইটির বর্তমান ভ্যালু কত, কমন স্টকের বর্তমান ভ্যালু কত, নাম্বার অফ কমন স্টক হলো 1000, প্রেজেন্ট মার্কেট ভ্যালু 70, 70,000। 70,000। একটা একটা করে আমার ক্যাপিটাল বের হচ্ছে আর কি। আর থাকলে হলো বন্ড, বন্ডের বর্তমান বাজার দর কত? এটা কি 102 টাকা। 102 টাকা, কিন্তু কিভাবে 102 দিলে কি হবে? ও তো ইস্যু করছিল 100,000। ও যখন এটার একটা মিনিং আছে, এটা 98 and 102, সামটাইমস আপনি পাবেন 101 বা 100 ও পাইতে পারেন, ইট ইজ ভেরি মাচ সিম্বলিক, এটা কিন্তু সিম্বলিক। হ্যাঁ, আর যদি আপনার নাম্বার অফ বন্ড বের করে তারপরে 102 দিয়ে গুণ করে এটা ভ্যালু বের করতে চান, ইট উইল বি লেন্দিয়ার, সেটা কোনো দরকার পড়বে না। আর যদি কখনো দেখেন যে আপনার বন্ড, নাম্বার অফ বন্ড বের করতে হচ্ছে, কখনো কখনো হতে পারে এরকম, সেক্ষেত্রে যেটা করবেন, বন্ডের লোয়েস্ট ডিনোমিনেশন হলো 1000। দ্যাট মিন্স ওর জন্মলগ্নে কতগুলো বন্ড ইস্যু করছিল এখান থেকে বের করতে পারবেন। 1000 দিয়ে 1 লক্ষকে ভাগ করলে পাবেন 100টা বন্ড, 100 বন্ডস, এক একটার ভ্যালু, লোয়েস্ট ডিনোমিনেটেড ভ্যালু হচ্ছে $1000। সো 100টা বন্ড, কিন্তু 100টা যখন সে ইস্যু করছিল তখন এক একটা বন্ড 98, অর্থাৎ 0.98, 98 মিনস 0.98। হ্যাঁ, তার মানে 980 টাকায় সে সেল করছিল, কিন্তু বর্তমানে মার্কেট অ্যাপ্রিসিয়েট হয়েছে 102 মিনস 1.02। ঠিক আছে, সো এত ক্ষুদ্র ভগ্নাংশে যাওয়ার আমার দরকার নাই, যেহেতু আমি মিনিংটা জেনে গেছি, তো যেহেতু সিম্বলিক ছিল, সো $1 লাখ পার ভ্যালু, বা এটা ফেস ভ্যালু ছিল $1 লাখ, এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1.02, দ্যাট মিনস 1,02,000। সো টোটাল ক্যাপিটাল কত হলো তাহলে? 1,72,000। ক্যাপিটাল যদি টোটাল 1,72,000 হয়, তাহলে বন্ডের পার্টিসিপেশন কত এখানে? অ্যাজ পার দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ওয়েটেজ, বন্ডস কনস্টিটিউশন কতটুকু কনস্টিটিউট করে? 59.3। রাইট, 102 ডিভাইডেড বাই 172, 172। তাহলে হবে 59.3%। কিন্তু ভাই একটা জিনিস আমি জানতে চাচ্ছি, এখানে আপনি 1.02 লিখলেন কেন? 100 দিন না লিখে একটু বলবেন?
এই 98 মানে হচ্ছে প্রতি 100 টাকা মূল্যমানের বন্ড বিক্রি হয়েছিল 98 টাকায়। তার মানে কি এটা 98% না? আচ্ছা আবার প্রতি 100 টাকা মূল্যমানের বন্ড বর্তমানে বিক্রি হচ্ছে 102 টাকায়। তার মানে কি 102%, মানে আচ্ছা এটা কি 1.02। নেচার না নেচার হ্যাঁ 1.02 এটা একটা সিম্বল, এটা দেখে বুঝে নিতে হবে আর কি। ওকে আচ্ছা, যদি এখানে যত ইনফরমেশন আছে এটাতে আমরা ইজিলি কিন্তু ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালও বের করে দিতে পারবো, কোনো ব্যাপারই না। আচ্ছা, যদিও সামনে এরকম এক্সাম্পল আছে, সামনে আমরা শিখে নেব। জাস্ট এখান থেকে আমরা ওয়েটটা বের করতে শিখলাম। দ্যাট মিন্স ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হলে প্রথম যেটা আমার দরকার সেটা হলো ক্যাপিটাল স্ট্রাকচারটা কনফার্ম করা, কার কতটুকু পার্টিসিপেশন আছে। ওকে, এটা দেখেন, এটার প্রশ্নের ডিমান্ডটা আগে দেখি। The current market price of the stock, that means common stock, is $25 per share. What is the leading PE ratio? PE ratio মনে আছে? PE ratio কি? PE ratio, what does it mean? PE ratio, that means price to earning, price to earning ratio, সংক্ষেপে যেটাকে PE ratio বলা হয়। আর PE ratio ফর্মুলাটা মনে আছে? MPS divided by EPS। এই EPS টা রিপ্রেজেন্ট করে আর্নিংটাকে, আর প্রাইস দ্যাট মিন্স মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইড বাই আর্নিং পার শেয়ার, EPS। এটা হলো বেসিক ফর্মুলা। আর এটা বলছে যে হোয়াট, নেট ডিস্টার্ব করতেছে খুবই। ওয়াইফাই নাই তো, মোবাইল দিয়ে চালাচ্ছি, একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, প্রশ্নটা ছিল যে লিডিং পিই রেশিও কত। লিডিং পিইটা পরে জানবো আমরা। ভিডিওটা কি প্রথম থেকেই থাকবে না নতুন করে শুরু হলো? জি জি, হ্যাঁ রাব্বি ভাই, বুঝি নাই আপনাকে। আচ্ছা, আমাদের প্রথম কাজ হলো পি রেশিও বের করা। লিডিং পিই কি বা কত সেটা আমরা পরে দেখব। MPS divided by EPS, প্রাইস টু আর্নিং রেশিওটা কত হবে? মোবাইল দিয়ে তো খুবই জ্বালাতন হচ্ছে। আচ্ছা, এটা একটু পেন এন্ড পেপার দিয়ে একটু প্র্যাকটিস করা শুরু করেন, এটার পি রেশিওটা বের করে দেন, একটু ক্যালকুলেট করেন। আমাদের দুইটা জিনিস দরকার, মার্কেট প্রাইস পার শেয়ার কত, আর্নিং পার শেয়ার কত। এই ইনফরমেশন থেকে বের করা যাবে কিনা? আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস যদি এটা হয়, ইন্টারেস্ট এক্সপেন্স এইটা, তাহলে নেট ইনকাম কত? আচ্ছা, কর্পোরেট ট্যাক্স আছে,
আচ্ছা এখান থেকে একটু নেট ইনকামটা বের করে ফেলেন। অঙ্কটা করতে করতে হয়তো কারেন্ট চলে আসবে ইনশাল্লাহ। নেট ইনকাম 24 মিলিয়ন ভাইয়া। 24 million. That means net income টা পাইছেন আপনি, which is earning before interest and taxes 55 minus interest expense into 1 minus 40, tax টা বাদ দিলাম, তাহলে কত হবে? 24 million পাইছেন না? 24 million, ওকে। আচ্ছা তাহলে ইপিএস কিভাবে বের করব? 24 divided by 250,000 common share outstanding. 24 million will be divided by the number of common share outstanding. 25 lakh, that means 2.5 million. কত হবে? 9.6 স্যার। কত আসবে? ইপিএস টা কত হয় আমার হাতের কাছে? 9.6 9.6 আসবে ভাইয়া। 9.6, এত বেশি? রিজু ভাই প্রিফার্ড স্টক ডিভিডেন্ড বাদ দিবেন না? হ্যাঁ এক্স্যাক্টলি প্রিফার্ড স্টক ডিভিডেন্ড, তাই তো বলি এত বড় হয় না তো, এটা তো অবশ্যই কমবে। হ্যাঁ ইপিএস বের করার জন্য আমার যেটা দরকার 4.4 হবে, হওয়ার কথা, 4.4 হওয়ার কথা। হ্যাঁ এটা কমবে অনেক। এখানে আমরা একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে ইপিএস বের করার জন্য আপনাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হলো, এটা একটা ফর্মাল নাম আছে, নেট ইনকাম অ্যাভেলেবল টু কমন স্টক, ডিভাইডেড বাই আপনাকে মাইনাস করে ফেলতে হবে প্রিফার্ড স্টক হ্যাঁ ডিভিডেন্ড। ডিভাইডেড বাই আপনার হচ্ছে কমন স্টক, নাম্বার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং। এটা হলো বেসিক জিনিস। সো আমরা যেটা এখানে করি নাই সেটা হচ্ছে নেট ইনকাম থেকে প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড এই প্রভিশনটা বাদ দিতে হবে, এই 13 মিলিয়নটা বাদ দিতে হবে, তাহলে থাকবে কত? 11। এইবার দেখেন কত? 4.4 হবে। 4.4, that would be good. 4.4, এটা হলো এই EPS। অ্যানসারটা মিলল না, আমার মনে হয় সি অ্যানসার হওয়ার কথা। আচ্ছা দাঁড়ান, এবার আমরা বের করবো এমপিএস, মার্কেট প্রাইস পার শেয়ার। এখান থেকে কি মার্কেট প্রাইস পার শেয়ার বের করা যাবে? আছেই তো দেওয়া। দেওয়াই আছে, দ্যাট মিন্স কোনো ক্যালকুলেশনের দরকারই নেই। 25, তাহলে পিটা আগে বের করি, তারপরে লিডিং পি কি সেটা পরে দেখি। এখানে কিন্তু আর্নিং পার শেয়ার দেয়া ছিল, এই যে 0.50 ওরা এস্টিমেট করছে। কোথায়? এই যে অ্যানালিস্ট এস্টিমেট 0.50 আর্নিং পার বলছে শেয়ার। অ্যানালিস্ট এস্টিমেট a 0.5 EPS increase over the next 12 months. আচ্ছা, ঠিক আছে। বেসিক হলো 4, বেসিক আছে 4.4। হ্যাঁ এটা কিন্তু এই হারে বাড়বে, ঠিক আছে, সেটা হ্যাঁ। জাস্ট ফরকাস্টিং করছে। 4.4 ঠিক আছে অ্যানসার। তো 25 ডিভাইড বাই 4.4 হইলে কত হয়? 5.68 এর সাথে মনে হয় 0.5 যোগ করতে হবে নাকি? 5.68 5.68 আসলো কেন? আমার হিসাবে তাই আসে, এখন আমি জানলাম না এটা অ্যানসার। 5.68, আচ্ছা ঠিক আছে দেখতেছি, মাইনাস আচ্ছা রেজাল্ট অ্যাকচুয়ালি হবে বি, বাট আমাদেরকে বলছিল লিডিং পিইউ বের করতে। আচ্ছা লিডিং পি এর ফ্যাক্টরটা আগে, পিটা কি জিনিস সেটা নিয়ে আর সমস্যা হবে না, আমাদেরকে একটু ব্যাখ্যাটা দেখতে হবে। EBIT 40 million, remove 40%, 24 মিলিয়ন পর্যন্ত আসছিল আমাদের, 11 মিলিয়ন পর্যন্ত আসছিল, সব ঠিক আছে। নেক্সট 11 মিলিয়ন, ইপিএস ছিল 4.4। আচ্ছা এখন কি বলছে? অ্যানালিস্ট এক্সপেক্টস ইপিএস টু ইনক্রিজ 0.5, therefore the EPS next year should be 4.9. এখানে চেঞ্জটা হবে লিডিং, দ্যাট মিন্স ফিউচার, আপকামিং, এইটুকুই পার্থক্য।
আর লিডিং শব্দটা যদি না থাকতো তাহলে বেসিক যা বের হতো তাই। বেসিক হবে আপনার 5.68 বেসিক পিই। বাট যেহেতু বলছে লিডিং, দে আর ফরকাস্টিং যে তাদের ইপিএস বাড়বে, সো আপনার ডিনোমিনেটর যেটা 4.4 ছিল এটার সাথে আপনি 0.5টা একটু যোগ করে দিবেন 10 টাকা, তাহলে আপনার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাস, নাথিং এলস। সো বেসিকটা যেহেতু আমরা জানি, সো বাকিটা এমনি হবে। এখানে অ্যাজ পার ফোরকাস্টিং 3.5 যোগ হবে, সেক্ষেত্রে রেজাল্টটা হয়ে যাবে 5.10। এইটুকুই পার্থক্য, অন্য কিছু না। আর যদি শুধু পি বলতো তাহলে আমরা 5.68 যেটা পাইছিলাম ওই পর্যন্ত থেমে যাব। এই হলো পি রেশিওর অঙ্ক। বাট ইনফরমেশন যা আছে এখান থেকে জাস্ট একটু মাথা খাটায় বের করলেই হবে, খুব কঠিন কিছু নাই। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে? প্রশ্ন না থাকলে আগাবো। আচ্ছা, কস্ট অফ ইকুইটি দেখেন, লাস্ট লাইনটা আগে দেখি। What is the cost of equity capital? What is the cost of equity capital for Ultraplex Dairy? সরি, মিউট হয়েছিলাম। আচ্ছা, প্রশ্নটা হলো যে এইখানে অ্যাভেলেবল যে ইনফরমেশন আছে সেখান থেকে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল যদি আমি বের করতে যাই, কোন ফর্মুলাটা ইউজ করব? B1 by এপিএম টা ইউজ করব না, এটা ওই যে এখানে ক্যাপএমটা খাটবে কিনা, এটা আমার না, প্রশ্ন না, ছিল। না, না, ক্যাপএমটা না। খাটবে কিনা এখানে? D1 P1 by price by dividend. এখানে ক্যাপএম দিয়ে এই আপনি উদ্ধার করতে পারবেন না। সো এটার জন্য যে ফর্মুলাটা গুলো লাগবে আমাদের হলো ডিভিডেন্ড ডিসকাউন্ট, ডিভিডেন্ড ভাই আপনার ডিসকাউন্ট। কথা শোনা যায় না কিছুই। একটু নেটের সমস্যা হচ্ছে, একটু জাস্ট ওয়াইফাই আসছে, 1 মিনিট ওয়েট করেন। কিন্তু ভাই নো সাউন্ড। D1 by P0. আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? এখন শোনা যায়? ডিভিডেন্ড ডিসকাউন্ট ওকে, কেবল ওয়াইফাইতে ফিরলাম। এখন শুনতে পাচ্ছেন আমার কথা?
জি শুনতে পাচ্ছি। ওকে, স্ক্রিন ওকে। ওকে। ওকে, আশা করি এখনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ। ওয়াইফাইতে আছি এখন আর কি। ওকে, ভাইয়া, জাস্ট ফর্মুলাটা হবে আপনার ডিভিডেন্ড ডিসকাউন্ট বা গ্রোথ মডেল যেগুলো আমরা জানতাম। ওখানে দুইটা মডেল ছিল মনে করেন একটু গত ক্লাসের কথা। একটা ছিল জিরো গ্রোথ মডেল আর একটা ছিল কনস্ট্যান্ট গ্রোথ মডেল। জাস্ট রিকল ইওর মেমোরি। জিরো গ্রোথ আর একটা ছিল কনস্ট্যান্ট গ্রোথ। গ্রোথ অফ কি? এই গ্রোথটা কিসের গ্রোথ? এটা ডিভিডেন্ড। ডিভিডেন্ডের গ্রোথ। ওকে, তাহলে এখানে কোন ফর্মুলাটা লাগাবো? এটা 1 আর 2 ধরেন, এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? ডিভিডেন্ডের গ্রোথটা কি হিসাবে হচ্ছে ওটা একটু জাস্ট ফার্স্ট টু লাইন একটু দেখেন। এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট গ্রোথ কিভাবে বুঝলেন? কনস্ট্যান্ট গ্রোথ ওই যে ফ্ল্যাট 4% ফরএভার। মানে প্রতি বছর 4% হারে বাড়বে। জি ফরএভার। ফরএভার বা লং টার্মে, হুম। দীর্ঘমেয়াদে। ঠিক আছে, আপনার অ্যাজাম্পশন ইজ কোয়াইট রাইট। তো তাহলে আমরা ফর্মুলাটা কি মনে আছে? P equals to D1 divided by P0. R minus G. So P equals to P for what? P কি stand করে? Market price. প্রাইস অফ কমন স্টক। Price of common stock, right? D1 নেক্সট ইয়ার ডিভিডেন্ড। next year dividend, fine. Next year dividend. আচ্ছা, এখানে তাহলে আমি একটু জানতে চাই নেক্সট ইয়ার ডিভিডেন্ড কত হবে as per information given? 1.04 দিয়ে গুণ দিতে হবে 1.50। Right, 1.5 into 1.04 মানে 4% হারে গ্রোথ হবে। দ্যাট মিন্স নেক্সট ইয়ার কত হবে? 1.5 into 1.04 1.56। নেক্সট ইয়ার ডিভিডেন্ডটা পেয়ে গেলাম। ওকে, তাহলে থাকলো আর এই ছোট হাতের আরটা কি? অপরচুনিটি কস্ট অথবা রেট অফ রিটার্ন। এটা রেট অফ রিটার্ন। এইটা কি দেওয়া আছে না এটাই চাইছে? এটাই চাইছি তো ভাই। এটাই চাইছে। সো দিস ইজ হোয়াট, and G for growth, ধরুন 4%। গ্রোথ যেটা কিনা 4%। ওকে, এখন খালি ফেলাই দেন। 26 equals to D1 পেয়ে গেছি 1.56 ডিভাইড বাই R হচ্ছে আর তো আমি জানি না, মাইনাস 0.4। এখন একটু ক্যালকুলেট করে বের করে ফেলেন, ইকুয়েশনটা করেন। বাই 10%। কিন্তু ভাই এটা একটু সহজ করতে পারতেন একবারে সরাসরি। D1 by P0 যোগ D। না, বুঝতে পারছি আপনার কথা। এটা কয়েকবার অনেক প্র্যাকটিস কঠিন। করলে সে নিজে বুঝে যাবে কোন শর্টকাটে মারা লাগে। এটা শর্টকাট করা যায়। ঠিক আছে, এখন আউলাইন না, বরং একদম মানে প্লেন যেটা আছে সেটা 2-3 বার প্র্যাকটিস করলে শর্টকাট নিজে বুঝবে, মানে এই সমীকরণেও যাওয়া লাগবে না। দিস ইজ দ্য বেসিক। এবং এটা আসলে এটা এই ধরনের ইনফরমেশনের জন্য আপনার 30 সেকেন্ডের বেশি লাগবে না, when you will be expert। আচ্ছা, সেম ইনফরমেশনটা একটু অল্টার করে যাই আমরা, যদি একটু অল্টার করি, ধরেন আপনার এই ইনফরমেশনটাতে আর দেওয়া ছিল ধরেন 10%, আর যদি পিটা মনে করেন দেওয়া নাই, 26টা দেওয়া নাই, হ্যাঁ, এটাই যদি প্রশ্ন জানতে চাওয়া হয়তো যে হোয়াট ইজ পি, প্রশ্নগুলো এইভাবেই টুইস্ট করে। একটা জানলে আপনি 2-3টা অ্যান্সার এমনি করতে পারবেন। যাবে যাবে। সেম কেসটাতেই দেখা যাবে কোন জায়গায় আপনি আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া নাই, দ্যাট মিন্স প্রাইস অফ দ্য কমন স্টক জানতে চাচ্ছে। এই ধরনের ইনফরমেশনের উপর বেস করে আপনি পিও বের করতে পারবেন, অর্থাৎ প্রাইস অফ কমন স্টক বের করা সম্ভব এই একই ফর্মুলা দিয়ে। ওকে, তাহলে একটা ঢেলে 2টা পাখি মারা যাবে।
একটা কনসেপচুয়াল প্রশ্ন দেখেন, which of the following describes how a firm's tax rate influences its after tax cost of debt? কোনটা হবে? ট্যাক্স রেট কিভাবে ডেট ফিনান্সিং এর ক্ষেত্রে আসলে কি ইম্প্যাক্ট ফেলে? এখানে যে ইনফরমেশন গুলো আছে সেটার সাথে বেস্ট ম্যাচ করে কোনটা? বি। বি। আচ্ছা, এনিওয়ান এলস? এটা হলো সি। এক্স্যাক্টলি সি হওয়ার কথা, হাইয়ার ট্যাক্স যেহেতু রিপিট হয়, হ্যাঁ সি হওয়ার কথা। একটা কথা যেটা মানে একমাত্র বন্ডের ইন্টারেস্ট হচ্ছে ট্যাক্স ডিডাক্টেবল, বন্ড হচ্ছে ট্যাক্স ডিডাক্টেবল কেস, অন্য প্রেফার্ড স্টক বা কমন স্টকের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র বন্ডের ক্ষেত্রে। তো সেই ডিফারেন্সিয়েশন আমাদের করতে বলে নাই, যেটা বলছে যেহেতু বন্ডের সাথে ট্যাক্সের একটা ডিরেক্ট সম্পর্ক আছে, সো সেইটা যদি মাথায় রাখি, সো আমরা সিটা রাইট আনসার। দ্য হায়ার ট্যাক্স রেট দ্য লোয়ার আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। কিভাবে? ট্যাক্স যত বেশি হবে, ট্যাক্স রেট যত বেশি হবে, আপনার আসলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কমবে তত। দ্যাট মিনস লোয়ার দ্য আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। ইন্টারেস্ট রেটটাই হচ্ছে আপনার ডেটের জন্য কস্ট, সো সেটা লোয়ার হবে। যেমন ধরেন আপনার ইন্টারেস্ট রেট, কোটেড ইন্টারেস্ট রেট বাট স্টেটেড ইন্টারেস্ট রেট 10% আর কর্পোরেট ট্যাক্স রেট 30%, তাহলে এইটার আসলে ইফেক্টিভ কস্ট অফ বা ইন্টারেস্ট রেট কত হবে এখানে? 7%। 7%. That means 10 into 1 minus 0.3. জি 7%. আর যদি 40% হতো, ট্যাক্স রেট যদি 40% হয় 6%। তাহলে তাহলে 6%. 6। Exactly that. That means ট্যাক্স যত বেশি হচ্ছে, ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট তত কম হবে। জিতু ভাই, হ্যাঁ, এটা ডি হবে না কেন? দ্য লঙ্গার দ্য ডেপ্ট ইজ ক্যারিড দ্য লোয়ার দ্য ট্যাক্স রেট। এইটা ডেপ্ট যতদিন ক্যারি করবে, ইন্টারেস্ট আলটিমেটলি ডিডাক্টেবল ইন ট্যাক্স। তাহলে এইটা আপনার হ্যাঁ, এটা আপনাকে D রিলেট কেন করতে মিলবে হবে, না? এটা আপনাকে রিলেট করতে, ওটা ওই হাইপোথেসিস সত্য হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সত্য না। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, আচ্ছা আচ্ছা। এটার সাথে আপনাকে কনফাইন থাকতে হবে। এখানে আরো 2-3টা সত্য কথা লেখা থাকতে পারে, কিন্তু সব সত্য কথা এটার সাথে যায় না। জি। এই হলো পার্থক্য। সো এটার সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন হয় যে আসলে ইনকাম কর্পোরেট ট্যাক্স রেট বাড়লে এটা আসলে ডেট ফাইন্যান্সটাকে এনকারেজ করে না ডিসকারেজ করে? এনকারেজ করে। ইনকারেজ করে, ইনকারেজ করে। সো এটা এনকারেজিং। আলটিমেটলি ডেট নেওয়াই হয় ট্যাক্সের জন্য, অনেকের লাগেই না। হ্যাঁ, কারণ দেখা যায় একটা ক্যাপিটাল স্ট্রাকচারে 100% যদি ইকুইটি হয়, আসলে দেখা যাবে তার কস্ট অফ মানে ক্যাপিটাল কিন্তু বেড়ে যাবে। সো এটা একটা যে অপটিমাম মিক্সিং করে, সে বিভিন্ন লেভেলে মিক্স করে দেখবে যে কোন লেভেলে তার আসলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কম হচ্ছে, সেটা দেখাও একজন কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ। So what is the difference between common stock and preferred stock? বাকি অপশন গুলো দেখি। এটা কোনটা? What is the difference between common stock and preferred stock? এই হওয়ার কথা যতটুকু বুঝতেছি। বি হবে মনে হচ্ছে। সি। না না, এ হবে না, এ হবে না, সরি ভুল বলছি। ডি হওয়ার কথা। এই তো রিসিভ ডিভিডেন্ডস। ডি ডি না? না, এই অ্যান্সার। এতে কি বলছে? কমন স্টক is an equity interest of a corporation while preferred stock is the residual equity of a corporation. সালে ভাই কি এ বলছেন? এ হয় মনে কেমনে? হচ্ছে না, residual এ হবে না। এ preferred হবে stock residual কখনোই হবে রেসিডুয়াল না। ইকুইটি না।
না না রেসিডুয়াল ইকুইটি হলো কমন স্টক। কমন স্টক তো সবার শেষে লিকুইডেড, মানে লিকুইডেশনের সময় সবার শেষে পায় কে? কমন স্টক হোল্ডাররা। ও এই কনসেপ্টটা হলে তো ঠিকই আছে। তো এ হবে না এখানে। এ হবে না, রেসিডুয়াল শব্দের কারণেই হবে না। হ্যাঁ, রেসিডুয়াল দিয়ে সে ধ্বংস হয়ে গেছে আর কি। সো এটা রাইট অ্যান্সার হলো বি। 3 নাম্বার হবে যেহেতু ভাই। হ্যাঁ, বি টা রাইট অ্যান্সার। দেখেন, দ্য কমন স্টক ইজ দ্য রেসিডুয়াল ইকুইটি অফ এ কর্পোরেশন। এটা একদম সত্য কথা, রেসিডুয়াল ইকুইটি। While preferred stock is an equity interest of a corporation. The preferred stock is also equity, but residual. আচ্ছা, এটা আপনারা করে দিবেন, সময় 1 মিনিট। Gangland Water Gun Incorporation has a debt to equity ratio. Debt to equity ratio. Debt is to equity na kintu, debt to equity 0.5. If the firm's after tax cost of debt, that means corporate tax adjust হয়ে আসছে, so আপনার further adjustment এর দরকার নাই। If the firm's after tax cost of debt is 7% and the cost of equity is 13%, what is the appropriate weighted average cost of capital? আচ্ছা, তো ইম্পর্টেন্ট অনেক ইনফরমেশনই আছে। ধরেন যে ইন্টারেস্ট মানে কস্ট গুলো ইন্ডিভিজুয়ালি বলেই দেওয়া আছে। এখন শুধু আমার দরকার কি বলেন তো? আমার শুধু জানা দরকার ক্যাপিটাল স্ট্রাকচারটা। ক্যাপিটাল স্ট্রাকচার বের করতে হবে। অর্থাৎ পার্সেন্টেজ অফ ডেট and percentage of common stock by equity বের করলে এই পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল পেয়ে যাব। ডেট টু ইকুইটি, ডেট টু ইকুইটি, তাহলে আমরা একটু ধরে নেই। হ্যাঁ, কত? ডি 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 তো মনে হলো। আচ্ছা, যেটাই হোক, আমরা আগে ক্যাপিটাল স্ট্রাকচারটা আমি বের করি। রেজাল্ট বের করা কোনো ব্যাপার না, আগে আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা বের করে দিলে হবে। যদি আমরা ইকুইটি লেট অ্যাজিউম 8.5, yes 8.5, ইকুইটি 1 ধরেন আপনারা। ইকুইটি যদি 1 হয় তাহলে ডেট কত? 0.5। 0.5, that means total capital কত? 1.5। এখন পার্সেন্টেজটা বের করে ফেলেন। 1 plus 0.5, that means 1.5। 0.33। এটা বের করাও লাগে না। তাহলে ডেট কত পার্সেন্ট হলো? 0.33 না? 0.33 যদি হঠাৎ হয় তাহলে ইকুইটি কত? 0.67। আচ্ছা, ডেটের ক্ষেত্রে যেহেতু ট্যাক্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ কনসিডারেশন, তো সেটা তো অলরেডি অ্যাডজাস্টেড আছে। অ্যাডজাস্টেড আছে কিনা সেটা বোঝার উপায় হলো আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। দ্যাট মিন্স আর কোনো ট্যাক্স নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। 0.07 into 13, দুটা বের করে যোগ করে দেন, তাহলে যা হবে তাই। এখানে যেহেতু ভাই 0.33 0.67 বের করাও লাগবে না। আচ্ছা, সরাসরি আপনি এটা হলো বেসিক স্ট্রাকচারটা। হ্যাঁ, শর্টকাট থাকতে পারে। আচ্ছা, আপনার শর্টকাটটা আমরা পরে দেখতেছি, আমি আগে রুলসটা শিখি। ভাই 11 আসে। 11? হুম, ইয়েস, 11ই হবে। আচ্ছা, সালে ভাই বলেন, সালে ভাই শর্টকাট কোন টেকনিক থাকলে আমরা উপকৃত হতে পারি। 0.07
0.07 ডেট কত? ডেটের ইন্টারেস্ট রেট হলো ইজ আফটার ট্যাক্স 0.07, হ্যাঁ 0.07 আর ডেটের কি কত? ডেটের আছে প্রপোর্শন কত? হ্যাঁ, তো প্রপোর্শনটা তো বের করলাম এতক্ষণ। 0.33 বের না করে ই করা যাবে না? 0.07 ইনটু হচ্ছে এটা 0.5, এটার সাথে কত গুণ দেবো? 0.5, এটার সাথে 0.5 গুণ দিব। হ্যাঁ মানে সেভাবে তো অবশ্যই আমি হ্যাঁ যোগ হুম। 1 ইনটু যোগ 1 ইনটু মানে 13% ইন্টু 1 হ্যাঁ 0.13, তাতে কি ভুল হবে? 13 হবে, আর এখানে কত হবে? তো হবে 16.5 না। হইতো আমার অ্যান্সার, নাকি কি ভুল হয়ে যাবে? এটা হবে না, এটা কখনোই হবে না আপনার। আর রেজাল্ট 13-র উপরে চলে যাবে। না 16.5 হয়, আপনি দেখেন তো অ্যান্সারটা আসলে না, 16.5 তো রাইট অ্যান্সার না। 16.5 তো রাইট অ্যান্সার না, আর দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আপনি যেটা বের করতেছেন এটা হচ্ছে ইন্টারেস্ট বের হবে এইভাবে। হ্যাঁ, 0.5 ধরেন আপনার 0.5 টাকা আপনার ডেট আছে, হুম 0.5 বা 500 টাকা আছে ধরেন, হুম একই কথা। 500 টাকা যদি 7% করেন, এটা ইট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট প্রপোর্শন না। নট প্রপোর্শন, তাই না? 0.5 ও যা ধরেন, এরকম 5 লাখ বানান, অসুবিধা নেই। আর 1 কে 1 লাখ বানান বা 10 লাখ বানাই দেন, দিয়ে আপনি বের করেন তো কস্ট অফ ক্যাপিটাল কখনোই বের হবে না। ইট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বা অ্যামাউন্ট অফ কস্ট। হ্যাঁ, সো এটা হবে না কখনোই। অ্যামাউন্ট বের হবে। আচ্ছা ঠিক আছে, দেখি অ্যান্সারটা দেখি কিভাবে দেওয়া হবে। সো কস্ট অফ ক্যাপিটাল বের করার বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হলে আমার ফার্স্ট স্টেপ টু নো দ্য আচ্ছা ক্যাপিটাল তাহলে আপনার স্ট্রাকচার। ডেট টু ইকুইটি রেশিও আর ডেট ইকুইটি রেশিও একই জিনিস নাকি? না, কি এটা language এ কোনো এটা পার্থক্য আমি আছে? ফার্স্ট সেন্টেন্সেই বলছি যে দিস ইজ ডেট টু ইকুইটি, নট ডেট ইজ টু ইকুইটি। আচ্ছা, তাহলে মানে ওখানে কি আমি ডেট ইজ শুনি টু নাই তো? ইকুইটি না, ডেট ইজ টু ইকুইটি বলতে বোঝায় এই যে এইটা 33:67। ডেট ইজ টু ইকুইটি হলে আছে আর এটাকে স্পেসিফিক বলে দিয়েছেন, ডেট টু ইকুইটি মানে হুম। ইকুইটি যদি 1 হয় তার অর্ধেক হলো ডেট। আচ্ছা ল্যাঙ্গুয়েজের পার্থক্য আছে। ডেট ইকুইটি রেশিও যদি বলে হ্যাঁ, তাহলে শুধু আমি কি ডেট বুঝবো? ইকুইটি বললে আপনি বুঝতে পারবেন যে ধরেন অনেকে আমরা বলি যে 50-50 ডেট ইকুইটি, মানে 100 টাকা ক্যাপিটালের মধ্যে 50 টাকা ধরেন আপনার ডেট আছে, 50 টাকা ইকুইটি আছে। এটাকে যদি আমি বলি ডেট ইকুইটি রেশিও কত, তাহলে আপনি বলতে পারেন 50-50 বা 60-40 হতে পারে, 30-70, হোয়াটএভার ইট ইজ। বাট when about it is ডেট টু ইকুইটি, এখানে ইকুইটির তুলনায় ডেট কত আছে, নট ফর দ্য টোটাল ক্যাপিটাল। আচ্ছা এখানে এই কারণে ল্যাঙ্গুয়েজটার কারণে হ্যাঁ, আমি এখানে বুঝতে ম্যাথটা এই পারছি। জায়গাতেই আছে। ও আচ্ছা, ডেট টু ইকুইটি হলে হচ্ছে এটা কি মাল্টিপ্লাই হবে কত মাল্টি ইকুইটির কত হ্যাঁ, পার্সেন্ট আপনি ডেট? যে কোনো একটা ধরে নিতে পারেন। আমি তো আমার উদ্দেশ্য হলো প্রপোর্শন বের করা। আমি আচ্ছা ডেট ধরেও কিন্তু অঙ্কটা করতে পারবো। যদি আমি ডেট 0.5 ধরি, ইকুইটি হবে ডাবল 1, তাহলে টোটাল মানে ক্যাপিটাল এই 1 ডেট প্লাস টু 0.5। ইকুইটি লাগলে এটা টাইমস হবে, তাই তো? একটাকে একটার একটা টাইমস হবে আর কি, যে কোনো কিছুই হোক 2 থাকলে টাইমস হবে, ব্যাপারটা কি তাই? এক্স্যাক্টলি, এটা টাইমস, ঠিকই 2 বলছেন। থাকলে টাইমস হবে, তাই হ্যাঁ, তো? এটা মানে ইকুইটির তুলনায় ডেট হলো হাফ টাইমস। মানে ডেট টু ইকুইটি বা ইকুইটি যাই হোক 2 থাকলে টাইমস হবে আর কি, এক্স্যাক্টলি। এটাই যে মনে হয়েছে। আর যদি ডেট ইকুইটি রেশিও হয় সেক্ষেত্রে আমি যে ফর্মুলা বলছি ওইটা হওয়ার কথা আর কি। হ্যাঁ, তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা ওখানে মানে ভুল করছি, এটা অ্যানসারটাও মিলে গেছে। এক্স্যাক্টলি, এই ভুলটাই হবে। এই অঙ্কের ভাই, ভুলার জায়গাটা হুম, ওইটাই। হুম, হুম। এখানে কিন্তু ডেট ইকুইটি রেশিও কথাটা বলাও আছে। আপনি ওই রেশিও থাকুক আর না থাকুক, এখানে যে রেজাল্ট আছে এটা হলো ওইটা টাইমসই। ওকে, এটা বের করে দেন, তাহলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। What proportion of company's capital structure is in the form of long-term debt? অর্থাৎ লং টার্ম ডেটের প্রপোর্শন কত এই ক্যাপিটাল স্ট্রাকচারে, এটা বের করতে হবে। এখন আমরা দেখি যে ইনফরমেশন গুলো কি কি অ্যাভেলেবল আছে। Then Angela company's capital structure consists entirely of long-term debt
and common equity. That means debt equity দুটাই আছে. The common capital, the cost of capital for each component is shown below. একটা 15% আর common equity হলো 15%. Long term debt হলো 8%. The Angela pays taxes at a rate of 40%. If Angela's weighted average cost of capital is 10.41%, এখানে কি করছে আপনার weighted average cost of capital already calculated. This is weighted average cost of calculated. এটা দেওয়াই আছে. So what proportion of company's capital structure is in the form of long term debt? হ্যাঁ, আপনি যে কোনো একটা বের করলে আরেকটা এমনি বের করতে পারবেন। অর্থাৎ আমার ক্যাপিটাল স্ট্রাকচারটা কত এখানে। হ্যাঁ, এই প্রশ্নটা ইকুইটি দিয়েও হইতে পারতো, ডেট দিয়েও হতে পারে। সেটা বের করার জন্য আমাকে ক্যাপিটাল স্ট্রাকচার বের করতে হবে, একটু উল্টা দিকে যেতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা যে কোনোটাই জানি না, ইকুইটি পরিমাণ কত সেটাও জানি না, ডেটের পরিমাণও জানি না, বাট আমাকে ক্যাপিটাল স্ট্রাকচারে আসতে হলে আমি যে কোনো একটা ধরে নিতে পারি। একটা এক্স, একটা হ্যাঁ, 1 মাইনাস এক্স। লেট ডেট আপনি ধরেন এক্স ধরেন। আচ্ছা, প্রথমে ধরেন ক্যাপিটাল ধরেন, টোটাল ক্যাপিটাল আপনি 1 ধরেন, ক্যাপিটাল ধরেন 1 আর ডেট এক্স, তাহলে ইকুইটি কত? 1 মাইনাস এক্স। এখন একটা সূত্র ফেলাই দেন, ইকুয়েশন তৈরি করেন একটা 1 মাইনাস এক্স। ওয়ান মাইনাস এক্স হলো ইকুইটি, তার মানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিভাবে হয়? ধরেন ডেট ফিনান্স হচ্ছে আপনার আছে হলো এক্স, এক্স এর 8%। আচ্ছা, তাহলে আপনাকে ট্যাক্স অ্যাডজাস্ট করতে হবে কিনা? এখানে কিন্তু বলে নাই যে এটা আফটার ট্যাক্স রেট, এইটা যেহেতু ট্যাক্স আছে সো আপনি এটা এখানে একটু অ্যাডজাস্টমেন্টটা করে ফেলেন। এখানে 1 মাইনাস 4 কত হবে? 4.8। 4.8 জি শিওর? 4.8 না 6.4? 1 মাইনাস 4.8, রাইট। 4.8% হয় আসলে। That means 0.048, তার মানে 0.048x, আর ইকুইটি কত? 1 minus x into 15%, 0.15। তাহলে 0.15 minus 0.15x, সূত্র মতে এই দুটার যোগফলই তো হলো কত? এটা না? 45%। জি জি জি। 0.1041। এখন এটা ইকুয়েশনে ফেলে দেন, দেখেন x এর মান বের করলেই হয়ে যাবে। অর্থাৎ ইকুয়েশনটা হচ্ছে 0.048 প্লাস, এটাতে x তাই না, প্লাস 0.15 মাইনাস 0.15x equals to 0.1041। কত হয় দেখেন? এটা অ্যান্সার হবে 45%। আচ্ছা, ইকুয়েশন যেহেতু বুঝছেন না সমস্যা নেই। ঠিক আছে, এই ধরনের ট্রিকি প্রশ্ন ওকে, এটা ক্লিয়ার? আগাইলাম। একটু কাগজ কলম আর ক্যালকুলেটর পাশে রেখে একটু সাথে সাথে প্র্যাকটিস করে ফেলেন, তাহলে দেখবেন যে নেক্সট টাইম না করলেও চলবে।
আচ্ছা, কস্ট অফ প্রেফার্ড স্টক ক্যাপিটাল। প্রেফার্ড স্টক ক্যাপিটাল নিয়ে খুব বেশি কথা নাই, কারণ এটা নিয়ে আসলে খুব বেশি কিছু করার থাকে না। মানে এটা মানে পে আউট রেশিও তো ফিক্সড, অনেকটা বন্ডের মতো। তারপরে দেখি কি বলতে চাচ্ছে। হোয়াট ইজ দ্য Cox's cost of preferred stock capital? হ্যাঁ, প্রেফার্ড স্টকের কস্ট অফ ক্যাপিটাল তো অলমোস্ট ফিক্সড, লাইক বন্ড। 8%, 10%, 6%। সবসময় দেখবেন প্রেফার্ড স্টকের কোনো ন্যারেশন যখনই দেখেন, সাথে কিন্তু একটা পার্সেন্টেজ মেনশন করা থাকে, বন্ডের মতোই। তারপরে প্রশ্ন করছে যে আসলে প্রেফার্ড স্টকের কস্ট অফ ক্যাপিটাল কত। তার মানে এখানে বাড়তি কিছু ঝামেলা আছে। সেটা হচ্ছে, Cox company has sold 1000 shares of 1000 শেয়ার বলতে প্রেফার্ড শেয়ার of $100 পার, মানে ফেস ভ্যালু $100 করেছিল, 8% প্রেফার্ড স্টক at an issue price of $92 per share। ইস্যু প্রাইস অর্থাৎ যেদিন আইপিও ছাড়া হয় সেই দিন এটা বিক্রি হয়েছে আসলে 92 টাকা করে, আর এটার ফেস ভ্যালু ছিল 100 টাকা, বাট it was sold at $92। Stock issue cost were $5 per share। এটা আন্ডাররাইটিং করতে যে পিছনে অবশ্যই খরচ ছিল অনেক, লিগ্যাল ফিজ, আন্ডাররাইটিং ফিজ, কনসালটেন্সি ইত্যাদি ইত্যাদি, সবকিছু মিলে প্রত্যেকটা শেয়ারের এগেইনস্টে 5 টাকা করে খরচ হয়েছে। So Cox pays taxes at the rate of 40%. So what is the Cox's cost of preferred stock? আচ্ছা, এখানে ট্যাক্স রেটের কোনো অ্যাপ্লিকেশন আছে কি না? নাই নাই ট্যাক্স রেটটা কেন দিল, বা এটার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা? না নাই 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 আমার কাছে মনে হচ্ছে নাই। নাই মনে হচ্ছে না, একেবারে জোর দিয়ে বলতে হবে নাই, কারণ প্রেফার্ড স্টকের সাথে শুধুই ট্যাক্স বললাম রেটের নাই নাই। নাই। এটা আচ্ছা। 8/87 এটাই হওয়ার কথা। এটা শুধু বন্ড থাকলে হবে। হ্যাঁ, বন্ড থাকলে হবে। সো নেট প্রসিড কত আসলে এখানে? নেট প্রসিড 87 টাকা। 92 minus 5, নেট প্রসিড হলো 87। দিস ইজ নেট প্রসিড, মানে বিক্রয় লব্ধ টাকা সে পাইছে আসলে, যেহেতু 5 টাকা খরচ আছে, খরচ বাদ দিলে তার নেট প্রসিড $87। সো ইট ইজ দ্য কস্ট। কস্ট 8 টাকা। কিন্তু তার ডিভিডেন্ড কিন্তু 8 টাকা করে দিতে হবে, মাপ নাই এটা। সেটা 87 টাকায় বেচুক আর 67 টাকায় বেচুক, ইট ডাজন্ট ম্যাটার। এই শেয়ার যার কাছে আছে, যে হোল্ডার, তাকে আপনাকে শতকরা 8 টাকা করেই দিতে হবে, এখানে কোনো খাতির হবে না। সো এটা নির্ধারিত, এইখানে কোনো কি চলবে না। So you are paying dividend $8 for each share। প্রতিটা শেয়ারের জন্য আমি 8 টাকা করে দিচ্ছি, যেহেতু আপনার পার ভ্যালু ছিল 100, ওটার 8% মানে 8 টাকা, $8। বাট আপনার নেট প্রফিট কত টাকা আসলে আপনি আপনার কোম্পানিতে খাটাইতে পারছেন ইফেক্টিভলি? আপনার উদ্দেশ্য তো ছিল প্রেফার্ড স্টক বেচে টাকা আনা, ফান্ড রেজ করছেন, বাট আপনার নিট ফান্ড রেজ করছেন পার শেয়ারে 87। So you have to produce at least $8 from by using $87 at least, যদি ডিভিডেন্ড দিতে চান, বা ওই পর্যন্ত আপনাকে সাস্টেইন করতেই হবে। সো এটার কস্টিং আসলে পরে 9.15 something something something, that means 9.2 9.2%। সো প্রেফার্ড স্টকের কস্টিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সিমিলার এই ধরনের প্রশ্ন থাকবে। সো আপনাকে দেখতে হবে যে আসলে ওর মানে ইউটিলাইজেশন সে কতটুকু করতে পারতেছে, the amount you are utilizing for your business, সেটার উপর বেস করে
আপনি প্রেফার্ড স্টক ডিভিডেন্ড কত দিচ্ছেন, দুটার করেসপন্ডিং করলে আপনি দিস ইজ দ্য ইফেক্টিভ কস্ট অ্যাকচুয়ালি, অনেকটা ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের মতোই ইফেক্টিভ কস্ট অফ প্রেফার্ড স্টক। বোঝার সুবিধার্থে বললাম, এটা আসলে 9.2%। আরেকটা বিষয় আছে, এটা দেখাইছে ঠিক আইপিও হওয়ার পরের ঘটনা, কিন্তু ইন দ্য কোর্স অফ টাইম সবসময় আর আইপিও নিয়ে চিন্তা করবে না। যদি এরকম হয়, আপনার ফেস ভ্যালু ধরেন 100 টাকা, আপনি $8 করে দিচ্ছেন, এরকম ক্ষেত্রে এটার কস্ট কত? সিম্পলি 8%। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখলাম নেট প্রফিট ছিল 87, বাট ডিভিডেন্ড ইজ কনস্ট্যান্ট $8, এখানে আমরা পাইছি $9.2, 2%। বাট 1 বছর পর দেখা গেল এই প্রেফার্ড স্টকের মার্কেট ভ্যালু বেড়ে গেছে, এটা 105 টাকা হয়ে গেছে। ডিভিডেন্ড ইজ রিমেইন 8, ইট উইল বি কনস্ট্যান্ট। প্রশ্নটা এইভাবেও আসতে পারে, অর্থাৎ এই লাইনটা খেয়াল করেন, এরকম কেস দিয়েও আপনার প্রশ্ন সাজানো হতে পারে। 100 টাকা পার ভ্যালু, বাট দ্য শেয়ার ইজ ট্রেডিং at 105 right now. Dividend is constant. So what is the cost of preferred capital? 7.62 কমে যাবে। 8 divided by 105. এটা তখন 7.6% হবে। That means এটা effective rate। এই কলামটা, ঠিক আছে? এটা একটু মাথায় রেখে, অর্থাৎ আপনি যখন কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে যাবেন, তখনও দেখবেন ওখানে কোনো কেসের মধ্যে ন্যারেশনটা এরকম থাকে যে প্রেফার্ড স্টক ইস্যু হয়েছিল 100 টাকা করে, বর্তমানে তার দাম বেড়ে এত হয়েছে। সো জাস্ট এটা অ্যাপ্লাই করে দিবেন। আচ্ছা ঋতু ভাই, আমি জাস্ট এটা আমি অঙ্কটা বুঝছি, কিন্তু আমি এটা কনসেপচুয়ালি জিজ্ঞাসা করতেছি। এই 7.6% তো যে নতুন করে কিনবে এর জন্য, কোম্পানির জন্য তো তার কস্ট চেঞ্জ হওয়ার কথা না। কোম্পানির জন্য তো তার চেঞ্জ হওয়ার কথা না, এটা তো হবে যে নতুন করে কিনবে তার রেট অফ রিটার্ন। তার মার্কেট থেকে 105 কিনছে, কোম্পানি তো বিক্রি করছে 87 টাকা, 87 টাকাই পাইছে, তাহলে তার জন্য চেঞ্জ হবে কেন আমি জানতে চাচ্ছি। আচ্ছা, তার জন্য চেঞ্জ হবে কেন? বুঝতে পারছি এই অ্যানসারে সব আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার জন্য চেঞ্জ হবে কেন? ওকে ফাইন। আচ্ছা, আপনি সব সময় হয়তো কোম্পানির ব্যালেন্স শিট আমরা করি কিসের ভিত্তিতে? কোম্পানির ব্যালেন্স শিট সবসময় বুক ভ্যালুতে আমরা করি, তাই না? ব্যালেন্স শিটের ইকুইটি পোরশন চিন্তা করেন। ইকুইটিতে আছে আপনার কমন স্টক, অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল, প্রেফার্ড স্টক, রিটেন আর্নিং। কমন স্টক, অ্যাডিশনাল পেড আপ ক্যাপিটাল, এগুলো সব আমরা বুক ভ্যালুতে করি, তাই না? কিন্তু আপনার যদি বলি যে আপনার কোম্পানির প্রেজেন্ট মার্কেট ভ্যালু কত, প্রেজেন্ট মার্কেট ভ্যালু অফ দিস কোম্পানি, বা আপনার এই তখন আপনি কি করবেন? জাস্ট সিম্পলি এই প্রশ্নটাই করলাম, প্রেজেন্ট ভ্যালু অফ দিস কোম্পানি কত হবে? সেই দিন কি আপনি কমন স্টকের লাস্ট ট্রেডিং প্রাইস দিয়ে আপনি ক্যালকুলেট করবেন কিনা? যেটাকে বলে মার্কেট ক্যাপ, আপনি যেটা বলছেন মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন মানে মার্কেট, আমরা সাধারণত যেমন এমপিএস যখন বের করি আমরা, বা পি রেশিওতে আমরা মার্কেট প্রাইসটাকে নিয়ে আসছি। হ্যাঁ, ক্যাপিটালাইজেশন যখন করবেন তখন মার্কেট ভ্যালু। হ্যাঁ, এই জন্য এটা, অর্থাৎ আপনার মার্কেট ভ্যালুতে এটা কনসিডার করা হয়। বন্ডের ক্ষেত্রেও কিন্তু দেখেন, বন্ডেও কিন্তু আমরা একটা এক্সাম্পল দেখে আসছি, আপনার 98-এ আপনি ট্রেডিং করছিলেন, বাট যখন কিনা 102 হয়ে গেছে, আপনাকে কিন্তু এটার উপর বেস করে কস্টিং করতে হয়েছে। এটা আমি দেখেছি, আপনাকে এরকমই দেখেছি ম্যাক্সিমাম। সেম কেস, আপনার প্রশ্নটাও সেম জিনিস। প্রেফার্ড স্টকের ক্ষেত্রে আপনার মার্কেট ভ্যালুতে নিতে হবে, এবং নট অনলি দ্যাট, কমন স্টকের ক্ষেত্রেও তাই। কমন স্টক এটা কমন কথা, এটাতে কোনো সন্দেহ কিছু নাই। কমন স্টক তো নিজের স্ট্রাকচার ট্রেড করতেছে না, এটা কমন স্টকের কস্ট যে ইকুইটির যে কস্ট, এটা তো তার শেয়ার হোল্ডারদের কস্ট, এটা তো তার ইন্টারনাল কস্টই বলতে পারে। কিন্তু প্রেফার্ড স্টকও তো ইকুইটি। প্রেফারেড স্টক হলো তাতে তো অব্লিগেশন টাইপের ইকুইটি। প্রেফার্ড স্টক আর কমন স্টকের মধ্যে শুধু একটা প্রেফারেন্সই আছে, কে আগে পাবে আর পরে পাবে, এইটুকু একটা আছে ট্যাক্স বেনিফিট পাবে, ট্যাক্স বেনিফিট
না কেউ পাবে না, 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 tax কেউ এর পাবে ক্ষেত্রে না, তো কোনো কেউ cost পাবে না, কেউ পাবে না, হ্যাঁ। সো কনসিডারেশনটা হলো মার্কেট প্রাইস। তাহলে ডেটের সাথে বন্ডের সাথে প্রেফারেন্স স্টকের পার্থক্য খালি কি এক জায়গায়, যে বন্ডটা হলো টাইম ম্যাচুরিটি থেকে পারপিচুয়াল না হলে কিন্তু প্রেফারেন্স স্টকটা প্রেফারেন্স স্টকে মানে কোনো টাইম বার নাই, যেটা টাইম ম্যাচুরিটি পারপেচুইটি। থাকে না, এটাই যে ছাড়া তো মনে কোনো পার্থক্য হ্যাঁ, নেই। হ্যাঁ, এটার আরেকটা নাম কিন্তু পারপেচুইটি হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। পারপেচুয়াল। আচ্ছা দেখেন এটা কি চাইছে, হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর ম্যালোনিস ইফ ইট ইজ সাবজেক্ট টু 40% মার্জিনাল ট্যাক্স রেট। এখন এর আগে যেগুলো করছি আমরা জাস্ট ওই অভিজ্ঞতাটা এখানে খাটবে, একটু আলাদা না, এটা একটা কমপ্লিট ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। Malonis Incorporation has found that its cost of common equity is 17%. And its cost of debt capital is 6%. The firm is financed with 3 million. The firm is financed with 30 million of common share and 20 million of debt. What is the after-tax weighted average cost of capital? এই একটা এক্সাম্পল করলে আপনার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের পুরো চিত্রটা সামনে চলে আসবে। এর আগে আমরা যেগুলো দেখছি এগুলো একটু মানে পার্শিয়াল ছিল। এটা করে ফেলেন, সময় 1 মিনিট, ফিগার গুলো অত জটিল না। Step 1, step 2. এই দুটা বেসিক স্টেপ। সময় কিন্তু বেশি লেগে গেল। আচ্ছা ক্যাপিটাল স্ট্রাকচারটাকে বের করি আমরা। আচ্ছা পার্সেন্টেজ অফ ডেট কত? 0.4 কত? 0.4 0.4, 40%। এখানে তো এলিমেন্ট মাত্র দুইটা, তাই না? ডেট আর ইকুইটি বলেই দিছে, সো বাকিটা এমনি পেয়ে যাচ্ছে 60%।
দ্যাট মিন্স টোটাল ক্যাপিটাল তো 50 লাখ, 30 আর 20 50, তাহলে কমন শেয়ার 30 আর 20 50 যদি হয়, 30 ডিভাইড বাই 5 50 is 60% ইকুইটি, আর ডেট হলো 20 ডিভাইড বাই 50 40%। এই হলো জিনিস। আচ্ছা, এটার সাথে কত গুণ দিব? 0.06 into 0.6, রেট কত? 6%। 0.06 into 0.6, 1 minus কর্পোরেট ট্যাক্স রেট, দিলে যা হয় তাই। আর এটার সাথে 0.17 সরাসরি। ভাই 11.64। ভাই সময় 3 মিনিট নিলে তো পারবেনি। না ভাই আমি ছিলাম না সামনে। 1 মিনিট, 1 মিনিটও লাগবে না, এটা কিন্তু 30 সেকেন্ডে হবে। এমন কিছু নাই এই সিলেবাসে যেটা আপনারা পারবেন না, সবই পারবেন। আচ্ছা, তাহলে এটা কত বের হলো? এখানে এখানে কত হয়? একবারে করছি তো এই জন্য যোগ করা হয়নি। দেখ ইন্ডিভিজুয়ালি যাই আসুক, দুটো যোগ করে যা হবে সেটা হবে 11.64। এই হলো বিষয়। বাট একটু খেয়াল রাখবেন, স্লিপ করবে কোথায়? আপনাদের সব স্টেপ জানা থাকবে, ক্যালকুলেশনে যথেষ্ট স্মার্ট, বাট ভুলটা হবে এই জায়গায়, এইখানে। যদি ধরেন এখানে আপনাকে 40% মার্জিনাল ট্যাক্স রেট বলা আছে, আবার এইখানে ছোট্ট করে লেখা থাকবে আফটার ট্যাক্স ডেট ক্যাপিটাল ইজ 6%, কিন্তু তাড়াহুড়ার ঠেলায় আপনি আফটার ট্যাক্সটা ইগনোর করে গেছেন। আফটার ট্যাক্স 6% বলার পরেও আবার আফটার ট্যাক্স করছেন 40 দিয়ে, তাহলেই বরবাদ হবে। সো এটা হল পয়েন্ট টু বি নোটেড, মনে রাখার বিষয়, একটু সতর্ক থাকবেন যেখানে ডেট ক্যাপিটালের কস্টের সাথে আফটার ট্যাক্স কথাটা আছে বা নাই। যদি আফটার ট্যাক্স থাকে তাহলে নেক্সট টাইম আপনি আবার এই ক্যালকুলেশন করতে যাবেন না, অর্থাৎ এই পার্টটা দরকার পড়বে না। আচ্ছা, এটাও পারবেন, এটা সময় 10 সেকেন্ড 30 সেকেন্ড। And Gangland Water Guns Incorporation expected to pay a dividend 2.10 1 year from today. If the firm's growth in dividend is expected to remain at a flat rate 3% forever, then what is the cost of equity capital for Gangland if the price of its common share is currently? ঠিকই আছে। কোন ফর্মুলাটা ইউজ হবে? আমরা কিন্তু এরকম একটা অঙ্ক করছি শুরুর দিকে। D1 by P0 যোগ B। হ্যাঁ, D1 by P0 যোগ B। আচ্ছা, P equals to, আচ্ছা এটা বের করে দেন 30 সেকেন্ডস। 2.1 ভাগ 17.5 যোগ 0.03। মুজাহির ভাই বলেন। কামাল ভাই আছেন আর আইছে? ভাই আমি আসছি ভাই। আছেন, আচ্ছা বলেন। ওই যে গ্রোথ রেটটা দিয়ে করব। হ্যাঁ, এটা হবে কনস্ট্যান্ট গ্রোথ মডেলটা ইউজ করবেন, কনস্ট্যান্ট হ্যাঁ গ্রোথ কনস্ট্যান্ট মডেল। গ্রোথ মডেলটা দিয়ে করব। কনস্ট্যান্ট গ্রোথ মডেল হুম, D1 by K minus G। ফর্মুলাটা বলেন তাহলে বুঝবে যে অঙ্ক হয়ে গেছে। ফর্মুলাটা বলেন। V equal to price equal to D divided by K minus G বা rate of return minus G। D1 divided by
আর কি মানে বা জি। আমি এটা অবশ্য minus আর প্রেফার করি আর আর minus মাইনাস জি জি গ্রোথ রেট গ্রোথ রেট দ্যাট মিন্স পি তো দেওয়াই আছে হ্যাঁ হ্যাঁ price of the common stock বা present price 17.5 equals to 5 আচ্ছা D1 কত হবে এখানে একটা কনফিউশন কাজ করে এই অঙ্কটা সহজ তারপরে এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি 2.1 হবে না কোনো 2.1 ই হবে 2.163 2.10 হ্যাঁ ওকে না, এইটাই না, এখানে 2.1 এই প্রশ্নের মূল খেলাটা এখানেই বলেই অন্য দিছি। কিছু না এখানে তারপর কিন্তু জানা এখানে সত্ত্বেও এটা ভুল হবে কিন্তু ডিভিডেন্ড তো বলা আছে একটাই ভ্যালু দেওয়া আছে না এটা একটা তো ভ্যালু 1 year দেওয়া আছে from এই today। কারণে এখানে মানে না, না টেন্সের 1 year from today বলে দিছে স্যার। এখানে একটা না, টেন্স সেটা বলতে- মানে গ্রামার টেন্সের কোনো ব্যাপার আছে কিনা এটা খেয়াল করো আছে আছে বলছে 1 বছর পরে $2.10 পে করা হবে Alright. কথা বলা আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা এখানে আর এখানে জানতে চাইছে কত আর না আর হ্যাঁ আচ্ছা আর মাইনাস জি কত 3% 0.3 জাস্ট এই ইকুয়েশনে যা আসে তাই আর এর মান আসবে 15%। হ্যাঁ ক্যালকুলেশন সহজ। আচ্ছা এখানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি যে D1 মানে নেক্সট ইয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ D1 মানে নেক্সট ইয়ার ডিভিডেন্ড, মানে ফিউচার ডিভিডেন্ড, নেক্সট ইয়ার ডিভিডেন্ড। বাট এখানে নেক্সট ইয়ার তো বলাই আছে 2.10 এক্স্যাক্টলি ইয়ার জাস্ট এই ফ্রম টুডে। সেন্টেন্সটা খেয়াল করবেন। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে তাড়াহুড়ার কারণে আমরা অনেক সময় এই টেন্সটাকে ইগনোর করে ফেলি। আর যেহেতু আমরা মূল মানে বেসিক রুলটা হচ্ছে D1 মানে ডিভিডেন্ড ইনটু দ্য গ্রোথ রেট, মানে 1.03 দিয়ে করতাম যদি এটা পাস্ট টেন্সের ডিভিডেন্ড থাকতো, কিন্তু এটা যেহেতু বল ফিউচার টেন্সে দেওয়া আছে সো এই ফার্দার ক্যালকুলেশনটা করার কোনো দরকার নেই, শুধু সতর্ক থাকার বিষয় এটা। আর যদি এটা বলতো যে লাস্ট ইয়ার ডিভিডেন্ড তাহলে আমি 2.1 এইটার সাথে আবার 1.03 করতাম লাস্ট ইয়ার, অথবা ল্যাঙ্গুয়েজটা এরকমও থাকে রিসেন্টলি পেইড বা জাস্ট পেইড। কোশ্চেন ব্যাংকে গেলেই বুঝতে পারবেন কিভাবে থাকে। বা এর সাথে তো আবার তো 2.10 যোগ করে নিতে হইতো, কেন যোগ করবেন কারণ কেন? যদি কারণ পাস্ট আমার টেন্সে তো- থাকতো, যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে D1 কিভাবে বের করতেন? না তাহলে তো 2.10 এর সাথে 0.0 দিয়ে গুণ দিয়ে করতাম যে কতটুকু বাড়লো। বেড়ে কত হলো, কতটুকু বাড়লো না, না বাড়তি সহ কত হলো সেটা আপনি নিতাম। এটা 1.0 থেকে লিখছেন না শুধু 0.0 থেকে লিখছেন? ওয়ানটা বেশি ও ছোট আচ্ছা হয়ে 1 গেছে, লিখে তো ঠিক আছে। ঠিক আছে 1.03। আচ্ছা ওকে যাক, এটা মনে হয় আর ভুল হবে না, শুধু সতর্ক থাকার বিষয় ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। অঙ্কগুলো শেখার পরে মনে হবে সবই সহজ, কিন্তু তারপরে এইগুলোই পরীক্ষায় আসে কেন, তার মানে এইভাবে ভুল আমরা করি নিশ্চয়ই। আচ্ছা, preferred stock can be valued in a similar manner to which type of financial instrument? That means একটা similarities আছে, preferred stock এর সাথে similarities আছে কার? বন্ডের সিমিলারিটি Okay. কোন কোন দিক থেকে similarities আছে? বিশেষ করে ফিক্সড ইন্টারেস্ট রেট। আচ্ছা, একটা হলো আরো similarities আছে, বলতে থাকেন। ফিক্সড ইন্টারেস্ট রেট দুইটাই লায়াবিলিটি ভাই। না, ডেফিনেটলি দুটো লায়াবিলিটি না। প্রেফার্ড স্টক ইজ মানে এটা হচ্ছে ইকুইটি অফ ইন্টারেস্ট বাট নট রেসিডুয়াল ইন্টারেস্ট, রেসিডুয়াল ইকুইটি না, কিন্তু এটা ইকুইটি ইন্টারেস্ট। বন্ড আর প্রেফার্ড স্টকের মধ্যে ডিফারেন্স ওই জায়গাতে, বাট আদার্স স্ট্রাকচারে অনেক মিল আছে। যেমন স্ট্রাকচার এবং আপনার কভনেন্টের দিক থেকে, যেমন দুইটারই ডিভিডেন্ড, একটা হলো বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা ফিক্সড, আর প্রেফার্ড স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিও যেটাকে বলি। কারণ প্রেফার্ড স্টকের এটা তো ইন্টারেস্ট রেট আমি বলতে পারতেছি না, যেহেতু এটা ইকুইটি, ল্যাঙ্গুয়েজটার ইন্টারেস্ট হবে না, বাট ইট লুকস অ্যালাইক ইন্টারেস্ট। প্রেফার্ড স্টক ডিভিডেন্ড পে আউট রেশিও, মানে কি হারে তাকে ডিভিডেন্ড দেওয়া হবে, ইট ইজ না অলসো জিতু এটা পে আউট রেশিও হবে না, পে আউটের মতো কিনা বলেন আপনি? রেশিও তো এই রেশিও শব্দটা এখানে তো হবেই না, ডিভিডেন্ড পে আউট রেশিও সেটা সম্পূর্ণ অন্য জিনিস। আপনি কমন স্টকের জন্য তো আমরা একটা পে আউট রেশিও ইউজ করি,
হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে সেটাও আপনি ফিক্স না, আপনি পেআউট দিতেও পারেন না দিতে পারেন, জিরো পেআউট না 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 না, ওয়াই নট আপনার ইয়েটা, সেটা আপনি দিতে পারেন না দিতে পারেন, দ্যাট ইজ এটা কিউমুলেশনের না ব্যাপার। না, তাহলে তো আপনার রেট ঠিক থাকবে না। আপনি মনে করেন মানে আফটার ট্যাক্স আপনার ডিভিডেন্ড আসছে হলো এই বছরে হচ্ছে 1 লাখ টাকা, আগামী বছর আপনার আফটার ট্যাক্স ডিভিডেন্ড থাকলো না, তাহলে আপনি পেআউট রেশিও 100% পড়লেও তো সে প্রিফার্ড স্টক না না না, ডিভিডেন্ড আপনার পাবেন না। প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড আপনার অলওয়েজ ফিক্সড, তো সেটার জন্য পেআউট রেশিও শব্দটা এখানে আসবে না। সব তো এক গ্রামাটিক্যালি ঠিক নাও হতে পারে, আপনি মানে হ্যাঁ, আমি ওটাই বোঝার বলছি। স্বার্থে আমি বলতে পারি কিনা এটা বলেন। হ্যাঁ, সেটা বলতে পারেন, সেটা কিন্তু বলতেছি। গ্রামাটিক্যালি এটা পেআউট রেশিও হয় না। পেআউট রেশিও কখনোই দিলে কোনোভাবেই কোনো ডিভিডেন্ড ইনকাম কোনোভাবে ফিক্স থাকবে না, কারণ কেউ বলতে পারবে না তার ডিভিডেন্ডটা কত। পেআউট রেশিও আপনি বলে দিলেন যে তার 50% না, না, পেআউট রেশিও, এই বছর আপনার- ডিভিডেন্ড বেশি, এই বছর কিন্তু এটা কম তো হলো। ফিক্সড, আপনি বলতে পারেন যে প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড এটা এবছর Rate যত হবে fixed। আগামী বছরে ঠিক ততই হবে, আপনি না, দিতে পারেন বা না রেট ফিক্সড হবে, রেশিও না, পারেন। ঠিক আছে, রেট। পেআউট রেট হতে পারে, হ্যাঁ, পেআউট শব্দটা না, রেটটা ফিক্সড হতে মানে পারে। এটা আসলে ডিভিডেন্ড পার্সেন্টেজ তো সবসময় Percent- গায়ের সাথে এটা মানে বাই ডিফল্ট থাকে, জি, ওইটাই পার্সেন্ট বা 6%, এটা ফিক্সড। কিন্তু কমন স্টকের ক্ষেত্রে এটা বোর্ডের ডিসিশন নিয়ে অনেক কিছু করে গবেষণা করে বের করতে কমন স্টকের ক্ষেত্রে পেআউট রেশিওটা হ্যাঁ। খুবই গুরুত্বপূর্ণ। কমন স্টকের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, ইটস ওকে, বাট বোঝার স্বার্থে আমি বলতেছি যে আমরা জি। ডিভিডেন্ড প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড কি হারে দিব এটা একদমই নির্ধারিত, অর্থাৎ 2020 সালেও যত হবে 2021 সালে ঠিক ততই হবে। আচ্ছা, এই দিক থেকে বন্ডের সাথে প্রেফার্ড স্টকের একটা মিল আছে, আরো কিছু মিল আছে। কনভার্টিবিলিটি, প্রেফার্ড স্টক এবং বন্ড দুইটাই কিন্তু কনভার্টেবল হতে পারে যদি আপনার এগ্রিমেন্ট সাপোর্ট করে, এগ্রিমেন্টে যদি এই ধরনের ক্লোজ থাকে। এই দুইটাই কনভার্ট হয়ে আর দুটাই কিউমুলেটিভ হতে পারে। কিউমুলেটিভ হতে পারে, আবার আপনার ইকুইটিতে কনভার্ট হওয়ার সুযোগ থাকে অনেক সময়। আরো আছে, রিডিমেবল হতে পারে, কিউমুলেটিভ হতে পারে। রিডিমেবল, তারপরে আপনার হচ্ছে সিঙ্কিং ফান্ডের কন্ডিশন থাকতে পারে, জি, কল এবিলিটি, রিডিমেবল আছে, কল মানে রিডিম করে আর কি, একই জিনিস। রিডিমেবল মানে আর্লি সেটেলমেন্ট করা। জি, আর লিখতে হবে। ওকে, আর বেশি নাই, অল্প একটা আছে, শেষ করে দিই। The Pacman Corporation has reported EBIT $500, which is expected to remain constant in perpetuity. Remain constant. The firm borrows $2,000 and its pre-tax cost of debt, pre-tax, not after tax, pre-tax cost of debt is 8%. If the company's marginal tax rate is 30%, what are its after-tax earning? 18.5 এটা খুব সহজ, এটা অনেকটা ইনকাম স্টেটমেন্টের অঙ্ক আর কি। একশো বারো মাইনাস 500। এটা মানে আফটার ট্যাক্স, তারপরে নেট ইনকাম জানতে চাইছে, তাই না? পিবিআইটি যদি 500 হয় তাহলে এখানে কি এই স্টেপে আমি কি মাইনাস করব? ইন্টারেস্ট মাইনাস করব, তাই না? মাইনাস ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কত? 112। 2000 এর ইন্টারেস্ট কত? 8% হারে। 160। 160। এটা বিএম 160, সরি
500 থেকে 160 বাদ দিব। এটা যদিও এক স্টেপে করা যাবে, এরপরে দেখাবো একবারে ডাইরেক্ট করা যায় কিভাবে। এটা হলো আফটার ইন্টারেস্ট, এরপরে আফটার এখন দ্য ট্যাক্স মাইনাস করে দেন। 340 মাইনাস ট্যাক্স হবে 30%, 102। 340 মাইনাস 102, 238 টাকা। সিম্পল ক্যালকুলেশন। এটা সরাসরি করা যাইতো না? So into 0 into 0.07. হয় না। কি অ্যানসারটা কি তাই? না, অ্যানসার 238। আচ্ছা, এই জায়গায় কি 1 minus 7 1 minus 0.3 দিয়ে মাল্টিপ্লাই করলে সরাসরি আফটার ট্যাক্স রিটার্নটা পাওয়া যাবে না? না, ওটা আসবে না। আসবে না। না, এটা এখানে আপনি ডিডাক্ট করতে হয় তো, এই ডিডাক্ট জন্য করতে হবে। আচ্ছা, ডিডাক্ট করার আগে আসে কিনা জাস্ট ট্রায়াল দিচ্ছি আমি। হবে না এটা মনে হয়। 500 ইনটু ইফেক্টিভ ট্যাক্স রেট অর ইন্টারেস্ট রেট আসলে 8 into 7, 5.6% into 500। না, হবে না। এইভাবেই করতে হবে, মাইনাস করে করে আসতে হবে। আমি করতে চাইছিলাম কিন্তু হ্যাঁ, ঠিক আছে। সামথিং আছে। আচ্ছা, মাইনাস করে করলেও এটা 20 সেকেন্ড লাগবে আর কি। ও কলে 388 আছে, বুঝছেন? আমি মনে হয় ওটাই করছিলাম। আচ্ছা, বিদু ভাই, হ্যাঁ। আমি এর আগের অঙ্কটার ক্যালকুলেশন শর্টকাটে কিভাবে করা যায়? আমি তো 2-3 লাইন করে করি। আগেরটা কোনটা? আগেরটা কোনটা? এইটা? জি জি, এটা একটু শর্টকাটে করার ব্রিটিশ কেন? এটা আসলে শর্টকাট বলতে কি, আচ্ছা দেখেন, একটু ফেলতেই হবে। এটা ছিল কত? 17.5। D1 বাই P0 যোগ D। উপরে কত? 2.1 দেন, 2.1 ভাগ 17.5 যোগ 0.04। আর মাইনাস, আর মাইনাসের দরকার নেই, আপনি সরাসরি P0 দেন। আচ্ছা আমি দেই। আচ্ছা আচ্ছা, আমি পুরাটা ফেলি, তারপরে আমি দেখতেছি। সালে ভাইটাও শুনতেছি। 17.5 into 0.03, 0.525। আচ্ছা, এটা আর কি আলটিমেটলি নেক্সট স্টেপটা কোনটা? 2.10 যোগ, আমরা ফাইনালি এইটাতে থাকবো। জি। আচ্ছা, এটা তো এই পার চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 2.10 প্লাস 0.525 ডিভাইডেড বাই 17.5। এই স্টেপটা না করে সরাসরি এটা লেখা যায় কিনা? আর সালে ভাই কি বলতে চাচ্ছিলেন? 2.1 ভাগ 17.5 17.5, হ্যাঁ, যোগ 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 হ্যাঁ 0.03। 0.03। D1 বাই P0 যোগ D। দেন করেন, আপনার 15 অ্যানসার আসবে। করেন দেখো। 1 ডিভাইডেড বাই 17.5 প্লাস 0.03। হ্যাঁ, ঠিক আছে। লজিকটা কিভাবে সাজাবো? ফর্মুলাটা ওইটাই, D1 বাই P0 যোগ D। এটাই এইটাই ফর্মুলা, কিছু না। আর এর ফর্মুলা এটা একটা ফর্মুলা, এটা ডেরিভেটিভ আমি করছি, এটা জানা দরকার নেই, আপনি এটা মুখস্থ করেন। এই ধরনের অঙ্ক এটা অ্যানসার।
যখন আর জানতে চাবে তখন আপনি এই তিনটা আচ্ছা, জিনিস আচ্ছা। বের করতে পারবেন। বুঝতে পারছি, এই ইকুয়েশনকে বাংলা ঘুরে ফিরে এটাই আসবে। হ্যাঁ, বাংলা এটা এটা আপনার তো কষ্ট করা দরকার নেই। আচ্ছা, যদি মুখস্থ করতে চান তাহলে আপনাকে এটা মুখস্থ করতে হবে, d1 ডিভাইডেড বাই p প্লাস g। P0 জি জি জি, এটাই এক্স্যাক্টলি চাচ্ছিলাম। হ্যাঁ, d1 ডিভাইডেড বাই p প্লাস 0 g P0 0 P0 1 না কিন্তু D1 বাই P0 নিচে P0 হবে। d1 ডিভাইডেড বাই, P0 মানে কারেন্ট ইয়ারের প্রাইস, হ্যাঁ তো p তো কারেন্ট p, ইয়ারের প্রাইস, হ্যাঁ তো p ফর, ঠিক আছে ঠিক আছে কারেন্ট আছে। ইয়ারের প্রাইস কোন সময় ঠিক নেক্সট আছে। ইয়ারের হ্যাঁ তো প্রাইস কারেন্ট ইয়ারই তো, অবশ্যই কারেন্ট ইয়ার। ঠিক আছে। নেক্সট আর ইয়ারের ভালো ডিভিডেন্ড ভাগ এই বছরের প্রাইস যোগ গ্রোথ রেট, এই সরাসরি আছে। থ্যাংক ইউ, এটা আমার অনেক সময় বাঁচলো আর কি। দিদি ভাই আপনার ওই আগের কনসেপ্টটা আমি একটু দেখতে যাচ্ছিলাম যে কেন একবারে হলো না, আমি একটু বোঝার চেষ্টা করতেছি। কোনটা, এটা এটা? এটা না, ওই যে আর পরে যেটা আর কি, আচ্ছা আচ্ছা, আমি যেটা বললাম 388 মানে ওইখানে আসলে একবারে হওয়া তো কথা ছিল অঙ্কটা, কেন একবারে হলো একবারে, না? হ্যাঁ সেটা আমিও তো কনফিউজ হলাম, হলো না দেখেন কেন? তো একটু, মানে আমি জিনিসটা একটু বোঝার চেষ্টা করতেছি, মানে দেখতেছিলাম। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা ধরে যদি আমরা, হ্যাঁ আমি ওইটা হ্যাঁ। চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা, দেখেন তো এই যে এখানে, কিন্তু এখানে তো 2 স্টেপেই করছে না, তার মানে আফটার বিফোর ট্যাক্স পর্যন্ত লাগছে, বিফোর ট্যাক্স পর্যন্ত 340 টাকাটা সে নিছেই। 340 বার করলে তো আলটিমেটলি লাভ নাই, সেটা তো একই কথা হয়ে গেল। তারপরে 1 মাইনাস 0.30। আচ্ছা, ট্যাক্স যদি 0.08% হয়ে থাকে তাহলে ইফেক্টিভ ট্যাক্স কত? ইফেক্টিভ ট্যাক্স ইজ এটা, ইফেক্টিভ ইন্টারেস্ট তো 0.08 এর থেকে 30% বাদ দেওয়ার আচ্ছা, কথা। তার মানে 70% নিলেই হবে, এটা তো আমরা বুঝি, এমনিও বুঝি। আমি ওভাবেই করার চেষ্টা করি। বিফোর ট্যাক্স যদি এইটা জি, হয় জি, তাহলে বুঝছি, আফটার জি। ট্যাক্স এটা 70% দিয়ে গুণ করলেই তো এটাই হবে, এটাই। জি, আমি জি, ওই যে এটা আসছে। বিফোর ট্যাক্সটা বের করতে চাইতেছিলাম না, সেভাবে হয় কিনা আর কি, সরাসরি মানে 0.08 এর উপর হ্যাঁ, এটা 70%, সরাসরি 70 দিয়ে মাল্টিপ্লাই করলে আর মাইনাস ফাংশনটা দরকার পড়বে না আর কি। 0.08 into 0.7 তার মানে 102 যেটা আমরা মাইনাস করছিলাম সে মাইনাসটা আর করতে হবে না। মানে 5.6 যদি আপনার ইফেক্টিভ যে ইন্টারেস্ট জি, জি। হয় তাহলে 5.6 কিন্তু ইফেক্টিভ ইন্টারেস্ট, 5.6 হলো ইফেক্টিভ ইন্টারেস্ট, দ্যাটস ওকে। তাইলে আমি যদি হ্যাঁ হুম, ইফেক্টিভ ইন্টারেস্টের সাথে যদি আমি এই ফার্মের সাথে 2000 এটা যদি গুণ করি তাহলে কত হবে, মানে 2000 ইনটু হুম, 0.5, 2000 ইনটু 0.056, 112 টাকা 112 মাইনাস 500 হয় না, 388 টাকা আসে। এবং এই জায়গাটা আমার 388 একটা ভুল অ্যান্সার হিসাবে কিন্তু রেখে দিচ্ছে, দেখছেন? ওই যে মানে আপনি যেটা চিন্তা করছেন এটা অনেকে হয়তো চিন্তা করে, এই কারণে ওরা গবেষণা করে এটা রাখছে। ঠিক আছে, ইফেক্টিভ ইন্টারেস্টের হিসাবে ওর ইফেক্টিভ ইন্টারেস্ট পে আউট হয় আসলে এইটা 112 টাকা। 112 টাকা, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা যদি মনে করি যে নেট ইনকাম হবে 500 মাইনাস 112, দ্যাট উইল বি 388। ইটস রং অ্যান্সার, হবে না। আচ্ছা 388 এর উপরে যদি আমি না, এখানে তো আর কোনো আর করার সুযোগ নেই। কিছু করার সুযোগ নেই। ঠিক আছে, আমি তো তাহলে আচ্ছা, এটা এমনি সিম্পল, এখানে সময় বাঁচানোর কিছু নেই। না, ঠিক আছে। So this is the last one. একটা electronics company paid a dividend of 1.7 last year. If the firm's growth in dividends is expected to be 10% next year and then 0 thereafter, then what is the cost of equity capital if the price of the common share is currently 25.71? এটা একটু কঠিন আছে। আচ্ছা, মানে ডিসকাউন্ট করে আনতে হবে মনে হয়। এটা কস্ট অফ ডিভিডেন্ড। আচ্ছা, দাঁড়ান দেখতে একটু দাঁড়ান দেখি। 1.87 তাই না? 1.87 ইনটু কেবলই করতে হবে 1.87 1.1 2.057 2.057
ঠিক আছে, চাইছে কি হোয়াট ইজ দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 2.0557 ভাগ 2.7 8% নাকি অ্যান্সার দেখেন তো? 8 জি, ঠিক আছে, 8 I'm not sure, I'm দেখিনি এটা, 8% হওয়ার কথা। let me check it. হ্যাঁ, 8%. 8%, জি জি, ঠিক আছে। Okay, the forecasted dividend, তার মানে D1 লাগবে আমার, 21 লাগবে, জি নাই। যেহেতু এটা past year dividend ছিল, সো এটাকে আমি growth rate দিয়ে মাল্টিপ্লাই করে নেব, এভাবে অ্যাডজাস্ট করলাম। The cost of equity capital is forecasted to be dividend divided by price plus growth rate. আচ্ছা, এইটা হলো, আচ্ছা এটা কোন মডেল, এটা আগে কনফার্ম হই আমরা, মডেলটা কি ছিল এটা? এটা কি কনস্ট্যান্ট গ্রোথ মডেল অর জিরো গ্রোথ মডেল? কনস্ট্যান্ট গ্রোথ করে। কনস্ট্যান্ট গ্রোথ মডেল। না না, এটা কনস্ট্যান্ট তো প্রশ্নই আসে না, এটা এটা- জিরো গ্রোথ মডেলই। এই কারণে প্রশ্নটা করলাম আর কি, এটা কোনটা? এটা 1 বছরে গ্রোথ হয়েছে, কনস্ট্যান্ট না, গ্রোথ মডেল হইতে পারে, সেটা গ্রোথ হতে পারে, কিন্তু এটা গ্রোথ কনস্ট্যান্ট হয়েছে বাট কনস্ট্যান্টলি হয় নাই, এক বছর শুধু গ্রোথ হয়। শুধু এক বছর, শুধু এক অনলি বছর। অনলি অনলি হ্যাঁ, সো এটা আসলে জিরো গ্রোথ মডেলটা ইউজ হয়েছে, অ্যাকচুয়াল যে ফর্মুলাটা ইউজ হয়েছে। আচ্ছা সালে ভাই যেটা বলতেছেন শর্টকাট, হ্যাঁ শর্টকাট যদি মিন করেন, এটা এই শর্টকাটের যে থিওরিটা এটা অ্যাপ্লাই না করাই ভালো সব সময়। কি সমস্যা বলেন তো? সমস্যা হতে পারে, সেটা হচ্ছে জিরো গ্রোথ মডেলের ফর্মুলা কিন্তু এটা D1 ডিভাইড বাই P0 P0। আচ্ছা না না P0, ঠিক আছে। একটা জিনিস হ্যাঁ, চাইনাটা এটা দুই zero জায়গায় করে। করলাম। আচ্ছা না আর না, যখন- ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আর যখন Zero- দিয়ে থাকবে দিবেন, না থাকবে হ্যাঁ দিবেন না, না, সমস্যা আর নেই। আচ্ছা কিছু আমি নেই। একটু কনফার্ম করি, জিরো গ্রোথ মডেলের ফর্মুলাটা আসলে দেখানো হয়নি এই পর্যন্ত আমরা যতগুলা করছি। জিরো গ্রোথ মডেলের ফর্মুলাটা হচ্ছে P ইকুয়ালস টু D1 ডিভাইডেড বাই P0 R আর মাইনাস Z হয়, কিন্তু যেহেতু জিরো গ্রোথ মডেলে গ্রোথের ভ্যালু অলওয়েজ জিরো, সো এটা জিরো, এই জায়গাটা সবসময় জিরো হয়, সো এটা না দেখলেও চলে, ঠিক আছে না, ওইটাতে শর্টকাটে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা একটা বেনিফিট আছে তো, একটা দিয়ে দুইটাই পারলাম। সো এটা যেহেতু এক বছর হয়েই স্টপ হয়ে যাচ্ছে, সো D1টাকে আমার অ্যাডজাস্ট করতেই হচ্ছে। আর জিরো গ্রোথ মডেলে সাধারণত যেই ন্যারেশনটা থাকে সেখানে দেখা যায় যে প্রতি বছর একই হারে ডিভিডেন্ড বাড়ে, মানে হারে না, অ্যামাউন্ট, অর্থাৎ ধরেন প্রতি বছর $2 করে বাড়বে, দ্যাট মিনস 2 এইভাবেই বাড়বে। আর যদি কনস্ট্যান্ট গ্রোথ রেট হয়, দ্যাট মিনস প্রথম বছর যদি $2 বাড়ে, পরের বছর কিন্তু 10% হারে যদি ওটার গ্রোথ হয়, জি যদি 10% হয়, তাহলে পরের বছর কিন্তু 2.2, তারপরের বছর দেখা যায় 2. দেখা গেল 4 হতে পারে, এইভাবে বাড়বে। এটা হলো পার্থক্য। কিউমুলেটিভ যেটা আর কি বলে। হ্যাঁ কিউমুলেটিভ, বাট জিরো গ্রোথের ক্ষেত্রে কত ডলার, দিস ইজ ফিক্সড, বাট এখানে জিরো, জিটা অ্যাবসেন্ট থাকবে, জি এর ভ্যালু হবে জিরো, এটা হলো জিরো গ্রোথ। সো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, P equals to D1 divided by R minus Z, Z ভুলে গেলেও চলবে, সমস্যা নাই, এটা দরকারই নেই, D1 divided by R এই করব। আর এখানে কোনটা ইউজ করছে, ডিভিডেন্ড ডিভাইড বাই P প্লাস 0, মানে সালে ভাই যে শর্টকাটটা মারছে সেটাই, তাহলে ভাই শর্টকাট মেথড। ঠিক আছে। ওকে, এই ছিল কস্ট অফ ক্যাপিটাল, আশা করি আর ভুল হবে না। বাকিটা এখন আপনারা একটু প্র্যাকটিস করেন। কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, প্রশ্ন না থাকা কিন্তু খুবই ভালো অথবা খুবই খারাপ। কোনো প্রশ্নই নেই ভাই। আচ্ছা, না, প্রশ্ন প্রশ্ন হওয়ার নেই। কথা না, এটা আসলে খুবই সহজ। এবারে খুব ভালো বুঝতেছি প্রথমবারের চেয়ে। আচ্ছা, যতই পড়িবেন ততই ভালো বুঝবেন, কিন্তু বুঝতে বুঝতে বয়স চলে গেলে কিন্তু সমস্যা। এই ছিল প্রশ্ন।
তাহলে একটু কোশ্চেন ব্যাংক গুলো সলভ করে নেক্সট সেশনে আমরা কি হবে আমি মেসেজে জানাই দিচ্ছি, একটু চেক করে নিই। করবো ধরেন অপশনের অঙ্কটা আমরা করতে পারলাম না আজকে, ধরেন নেক্সট সেশনে অপশনের কিছু ম্যাথ আছে, কিছু মানে দুইটা ম্যাথ করলে যথেষ্ট, অনেক বেশি নাই, দুটা ম্যাথ আমি দেখাবো। আর রেজিং ফান্ডের কিছু অর্থাৎ আইপিও আন্ডাররাইটিং ওই রিলেটেড কিছু এমসিকিউ আছে, আমি হয়তো গোটা দশেক এমসিকিউ দেখাবো, খুব বেশি ম্যাথমেটিক্যাল ইস্যুস ওখানে নাই। আর থাকবে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ইস্যুস আছে। ওয়ার্কিং ক্যাপিটাল যেটার আর একটা নাম হচ্ছে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট, এই আর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা ট্রেড ফিনান্সের কিছু ম্যাথ আছে, এগুলো নিয়ে আমি নেক্সট সেশনে একটা প্রেজেন্টেশন দেব। সো এগুলো একটু দেখতে থাকেন, আমরা সেকশন বি তেই আছি এখনো, সেকশন বিটা বেশ বড়। সেকশন বি এর উইলি বই বা গ্লিম যেটাই দেখতেছেন, একটু থিওরি বইতে একটু দেখবেন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। দুটোর মধ্যে বেটার কোনটা হয়? আমার কাছে সবই ভালো, যারা বেশি স্মার্ট তাদের জন্য গ্লিমটা অনেক শর্টকাট এবং ছোট বই, যথেষ্ট। ওয়ার্কিং ক্যাপিটালটা দেখেন, ওয়ার্কিং ক্যাপিটাল অথবা গ্লিমে সম্ভবত এটাকে আপনার বলা আছে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট, কারেন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ একই জিনিসটা। এটা দেখেন, আর ট্রেড ফিনান্সটা দেখবেন, দুটাই খুব ছোট ছোট চ্যাপ্টার, খুবই ছোট চ্যাপ্টার। ট্রেড ফিনান্স, ফরেন কারেন্সির দাম ওঠানামা করে কেন, এগুলো জাস্ট জেনারেল ডিসকাশনে আমরা সলভ করতে পারবো, খুব ডিফিকাল্ট কিছু না। তো ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।